আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। রনক ভাই সম্মুখে আসলে সব তালগোল পাকায়, মস্তিষ্ক তখন অকেজো হয়ে যায়, বুক ঢিপ ঢিপ করে। অদ্ভুত সে অনুভূতি, রনকের ঠোঁটের কার্নিশে বিশ্ব জয় করা হাসি। কুহু এত সহজে মেনে নেবে ভাবেনি। মোটা মাথায় বুদ্ধিশুদ্ধি হচ্ছে বোধহয়। কুহু এক শর্ত দিয়ে বসলো, সে নিজে হেঁটে যাবে এলবো সাপোর্ট স্টিক দিয়ে। কিছুক্ষণ ভাবুক ভঙ্গিতে তাকিয়ে থেকে রাজি হলো রনক। বাড়ির কাছে আসতেই রিক্সা থেকে নেমে দাঁড়ালো রিসা। ভাইয়ের কথা ভাবতেই তপ্তশ্বাস বেরিয়ে আসলো। সে আসলেই বউ পাগল, জগৎ সংসার ভুলে একেবারে মজেছে ভালোবাসে। বাড়ির কথা বুঝি খেয়ালেই নেই। সোজা অন্য রাস্তা ধরে কুহুদের বাড়ি চলে গেল। আচমকা দূরদৃষ্টি পড়তেই দেখলো রাতিম হেঁটে আসছে। ঘাড় ঘুরিয়েই রিসাদের বাড়ির দিকে তাকাচ্ছে বারবার। বেশ জোরালো স্বরেই ডাকলো রিসা। অনেকটা যেন হকচকে উঠল রাতিম। হাসার চেষ্টা করে এগিয়ে আসলো। এই মুহূর্তে রিসাকে বোধহয় বাইরে আশা করেনি। কি রাতিম ভাই, আপনি চোরের মতো আমাদের বাড়ির সামনে দিয়ে চুপি চুপি চলে যান, অথচ বাড়িতে যান না, এটা কেমন কথা? বহু কষ্টে হাসি ধরে রাখার চেষ্টা করে বলল রাতিম। হ্যাঁ যেতাম, কিন্তু আমি তো এই সময়টাতে একজন স্টুডেন্টকে পড়াই। এই তো এই গলির পরের বাসা, তাই হুটহাট তোমার সঙ্গে কেমন দেখা হয়ে যাচ্ছে কয়েকদিন যাবত। দেখেছেন আপনি এখানেই পড়ান, অথচ আমাদের বাড়িতে আসেন না। ভাইয়াও নিশ্চয়ই জানে না, নয়তো এত সহজে ছাড়তো আপনাকে। হ্যাঁ মানে রৌনক জানে আমি এই গলিতে টিউশন পড়াই। শুনেছি হুট করেই নাকি বিয়ে করে নিয়েছে সে। এখন হয়তো বিজি, তাই বন্ধুকে নিমন্ত্রণ করার সুযোগ পাচ্ছে না। হ্যাঁ আসলে হুট করে ভাইয়ার বিয়েটা হয়েছে। সমস্যা নেই, আপনি আসুন তো, আমি নিমন্ত্রণ করছি। রাতিম যেন বিপত্তিতেই পড়ল। রনক শালা যদি এত গন্ডগোল না বাঁধাতো তাহলে রিসা একবার বলতেই চলে যেত সে। এখন তার সে উপায়ও নেই। মাথায় বিন্দু বিন্দু ঘাম জমল রাতিমের। হাত ঘড়িতে তাকিয়ে নিয়ে ব্যস্ত স্বরে জানালো সময় নেই তার হাতে। ছুটির পর অবশ্যই যাবে। আপাতত এখান থেকে পালাতে পারলেই বাঁচে যেন। অগত্যার কিছু বলল না রিসা। চলে যাবার জন্য পা বাড়াতেই হাত থেকে মোটা মোটা বইগুলো খসে পড়ল রাস্তায়। এতক্ষণ যাবৎ হাতে রাখা কষ্টকর হয়ে পড়ছিল। রাতিম দ্রুত ঝুঁকে বসলো বই নেওয়ার জন্য। বাদ সাধল রিসা। ততক্ষণে বইগুলো তুলে নিয়ে উঠে দাঁড়ালো রাতিম। রিসার দিকে বাড়িয়ে ধরল। রিসা হাত বাড়াতেই চমকে উঠল রাতিম। গোলাপি রাঙা হাতের তালুতে রক্ত জমাট বেঁধে আছে যেন। হঠাৎই কেমন বিচলিত হয়ে উঠল রাতিম। এদিক সেদিক তাকিয়ে ঠান্ডা জলের বোতল কিনে নিয়ে আসলো। রিসা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। কি হচ্ছে কিছুই বুঝে উঠতে পারল না। রিসাকে হাতে পানি ঢালার জন্য বলল রাতিম। তক্ষণই নিজের হাতের দিকে খেয়াল হলো রিসার। পরক্ষণে রাতিমের পানে তাকালো, কেমন চিন্তিত লাগছে। অচেনা একটা লোকের কাছে এরকম যত্ন পেয়ে খানিক অপ্রস্তুত হলো রিসা। রাতিম ভাই সত্যি চমৎকার ব্যক্তিত্বের একজন পুরুষ। যত দেখছে তত মুগ্ধ করছে তাকে। বাধ্য মেয়ের মতো বোতল খুলে হাতে পানি ঢালল রিসা। এতক্ষণ যাবৎ জ্বালা করছিল, কিন্তু ততটা খেয়াল করেনি। রিসার হাতে ভারী বইগুলো তুলে দিত খারাপ লাগছে রাতিমের, তবে কিছু করার নেই। দীর্ঘশ্বাস ফেলে বইগুলো দিয়ে এক মুহূর্তে দাঁড়ালো না সে। চলে গেল। রিসা অবাক হলো। ভেবেছিল রাতিম ভাই বুঝি ঘর অব্দি তাকে পৌঁছে দেবে। আফসানা বেগম নাছোড়বান্দা। মেয়ের জামাইকে খাইয়েই তবেই ছাড়লেন। না খেয়ে গেলে শোভা পায় না এটা। তো বেশ অনেকবার থাকার জন্য বলল। রনক রাজি নয়। সকলের কাছে কুহু নিশ্চুপ ছিল। রনকের পাগলামা যত দেখছে অবাক হচ্ছে তোহা। অবশেষে রাত 8টার পর কুহুকে নিয়ে বেরিয়ে গেল রনক। সবার সামনে কুহু এলবো সাপোর্ট স্টিকে ভর দিয়ে হাঁটলেও সিঁড়ির কাছে আসতেই ধূপ করে কোলে তুলে নিল রনক। দৃশ্যটা পেছন থেকে ঠিকই নজরে পড়ল তোহার। মুচকি হেসে উঠল সে। নিচে নেমে সিএনজি ডাকলো রনক। কুহু অবাক হলো। এইটুকু জায়গা তো হেঁটেই চলে যাওয়া যায়, শুধু 3টে গলি। সিএনজি আসতেই দরদাম করলো রনক। এখান থেকে ভাড়া 50 টাকা চাইলো সিএনজি চালক। শুনে কুহুর চোখ কটর থেকে বেরিয়ে আসার উপক্রম। চোখে মুখে তেজ নিয়ে ড্রাইভারের উদ্দেশ্যে বলল সে, এখান থেকে ওখানে 20 টাকা দিলেও তো বেশি হয়ে যাবে। যেই দেখেছেন আমার পা ভাঙা, অমনি সুযোগে এত টাকা ভাড়া চেয়ে বসে আছেন, তাই না? এটাই কি আপনাদের বিবেক? যাব না আপনার সিএনজিতে। একটুখানি রাস্তা আমার বর কোলে তুলে নিয়ে যেতে পারবে। সিএনজি চালক ভূত দেখার মতো দেখছে কুহুকে। রনক নির্বাক হয়ে তাকিয়েছে কুহুর দিকে। এইটুকু রাস্তা কুহুকে কোলে তুলে নেবার মতো সামর্থ্য তার আছে। শুধু শর্তের কারণে সিএনজি ডেকেছিল সে। তবে কুহুর শেষের কথাটাই ঈষৎ হাসি পেয়ে গেল রনকের। অনুমতি পেতেই রাস্তায় জনসম্মুখে কুহুকে কোলে তুলে নিল সে। সিএনজি চালক এবার দ্বিগুণ আশ্চর্য দৃষ্টি ফেলে তাকিয়ে রইল। লোকটার দিকে তাকিয়ে ভেঙচি কাটল কুহু। হাসি চেপে রেখে কৃত্রিম হতাশা টেনে বলল রনক, কিচ্ছু করার নেই মামা, বউ যখন কোলে চড়ায় আবদার করে বসেছে, কি করে অমান্য করি?
ঘরে বউ থাকলে বুঝবেন কত জ্বালা। দিনের পর দিন এভাবেই পুরুষ জাতির ওপর অত্যাচার হয়ে আসছে। অবলা শব্দটা বিবাহিত পুরুষদের জন্য হওয়া উচিত ছিল। কথাটুকু বলেই হাঁটা ধরল রনক। সিএনজি চালক হতবুদ্ধি হয়ে তাকিয়েই রইল। রনকের প্রতিটা কথা মাথার এক হাত উপর দিয়ে গেল কুহুর। সে তো টাকা বাঁচিয়ে দিল, উল্টো রনক ভাই বলছে কিনা অত্যাচার। এই জন্যই কারো ভালো করতে নেই। বাড়ির কাছে আসতেই কুহু জানালো এইটুকু পথ এলবো সাপোর্ট স্টিকে ভর করে যাবে। আগত আর কিছু বলল না, রনক নামিয়ে দিল। বসার ঘরে বসে আছেন রাশেদ জামাল আর শারমিন বেগম। কুহুকে এই অবস্থায় দেখে দুজনে চমকে উঠলেন। রনক জানালো সিঁড়ি থেকে পড়ে গিয়ে পায়ের এই অবস্থা হয়েছে কুহুর। তির্যক দৃষ্টি ফেলে রনকের দিকে তাকালো কুহু। কি সুন্দর মিথ্যা সাজিয়ে নিল। শারমিন বেগম তপ্ত শ্বাস ফেললেন। এই মেয়ের চলাফেরার কোনো কালোই পছন্দ ছিল না তার। প্রতিনিয়ত এমন কিছু করতেই থাকবে, এটাই স্বাভাবিক। অস্বাভাবিক তো কুহু। খানিকটা আফসোস করলেন রাশেদ জামাল। পরক্ষণে কুহুকে নিয়ে নিজের রুমে চলে গেল রনক। বাবা মায়ের চোখের আড়াল হতেই ফের কোলে তুলে নিল কুহুকে। ভয়ানক চমকে উঠল কুহু। এতক্ষণ তো কি ভদ্র ছিল, আড়ালেই সব অভদ্রতা শুরু হয়ে যায় এই ছেলের। রুমে এসে কুহুকে খাটে বসিয়ে দিল রনক। উঠতে নিলে কলার চেপে ধরল কুহু। খানিকটা ঝুঁকে গেল রনক। ভুরুকুচকে তাকালো কুহুর রাগত চোখে। নাকের পাটা ফুলিয়ে বলল কুহু, মিথ্যা বলা যে গুনাহ জানেন না? আপনি ফেলে দিয়েছেন আমাকে আর বললেন সিঁড়ি থেকে পড়েছি। সত্যটা কেন চেপে গেলেন? রনক ইচ্ছে করে কুহুর আরও অনেকটা কাছে এগিয়ে গেল। পেছাতে গিয়ে বালিশে ঠাস করে শুয়ে পড়ল কুহু। চেপে রাখা কলার আলগা করে দিল। নিজেকে ধাতস্থ করে নিয়ে বার কয়েক চোখের পাতায় ঝাপটালো। অন্য পাশ দৃষ্টি সরিয়ে নিল। এই মুহূর্তে কুহুর অবস্থা বেশ বুঝতে পারছে রনক। ঠোঁটের কোণে ঈষৎ মৃদু হাসি তার। এক হাতে কুহুর দুগাল চেপে ধরে নিজের মুখোমুখি করল। এতটা কাছে রনক ভাইকে দেখে অস্বস্তিতে পড়ে গেল কুহু। ফিসফিস করে ভরাট স্বরে বলল রনক, আচ্ছা, সত্যিটা বললে খুশি হতে তুমি? কিভাবে পড়েছো সেটা বাবা মায়ের সামনে বলার মতো? আমতা আমতা করে বলল কুহু। না, মানে আপনি যে ফেলে দিয়েছেন বলবেন না? এটা বিশ্বাসযোগ্য? আমি কি ছোট বাচ্চা ছেলে নাকি পাগল যে তোমাকে ফেলে দিব? শুনুন তো, দরজা খোলা। তো কেন, কোনো সমস্যা হচ্ছে? আমরা তো কিছু করছি না। রনকের চওড়া বক্ষস্থল ঠেলে সরিয়ে দিতে চাইল কুহু। হেলাতে পারল না, এক ছুলো। উল্টো আরও অনেকটা কাছে চলে আসলো রনক। কুহুর গলার পাশে মুখ গুজে নিয়ে ফিসফিস করে বলল, তখন তো দিব্যি বরকে নিয়ে বাহাদুরি করলে। আমার শক্তপোক্ত পেটানো শরীর দেখে কি মনে হয়? তোমাকে করে তুলতে কষ্ট হয় না? সামান্য নিচ থেকে উপর পর্যন্ত একটা চালের বস্তা তোলার জন্য কুলিকে 50 টাকা দিতে হয়। সেখানে এতটা পথ একটা 70 কেজি আটার বস্তা বয়ে নিয়ে এসেছি। এখন আমার পরে পারিশ্রমিক কে দেবে? কথা বলার সময় রনকের উষ্ণ শ্বাস ছড়িয়ে যাচ্ছিল কুহুর গলা আর কানের পাশ। ভয়ানকভাবে পায়ের তলানে শিরশির করে উঠছিল। ফের মাথা তুলে কুহুর চোখে দৃষ্টি রাখল রনক। চোখে মুখে রাগ টেনে বলল কুহু, 70 কেজি মানে? আর কিসের পারিশ্রমিক দেবো আমি আপনাকে? পা কে ভেঙেছে? পা ভালো থাকলে কি আর কোলে উঠতাম নাকি? টাকা বাঁচিয়ে উপকার করলাম, কোথায় ধন্যবাদ দিবে তা নয়, উল্টো কুলিদের মতো পারিশ্রমিক চেয়ে বসে আছে। ঠিক আছে, দিয়ে দিব আমি আপনার 50 টাকা। তপ্ত শ্বাস ফেলে বলল রনক। মেনে নিলাম আমার জন্য পা ভেঙেছে, 50 টাকা জরিমানা দিয়ে নিয়ে আসতাম। টাকা আমার যেত, তুমি অযথা আমার শক্তি অপচয় করালে কেন? এর মূল্য তো টাকা দিয়ে পরিমাপ করব না আমি। রনকের কথায় চুপসে গেল কুহু। হাবভাব ভালো ঠেকছে না। কেন যে তখন কোলে তোলার কথা বলতে গেল। আঙ্গুল দিয়ে কুহুর কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিল রনক। স্তব্ধ হয়ে তাকিয়ে আছে কুহু। ধীরে ধীরে আঙ্গুল নামিয়ে কুহুর গাল স্পর্শ করল রনক। মৃদু কেঁপে উঠল কুহু। নাক স্পর্শ করতে চোখের পাতার তিত্তির করে কেঁপে উঠল। মুহূর্তের জন্য শ্বাসরোধ হয়ে গেল কুহুর। কাঠের পুতুলের ন্যায় শটান হয়ে শুয়ে রইল। কিছু বলার জন্য ঠোঁট আলগা করতে আঙ্গুল রেখে থামিয়ে দিল রনক। এই মুহূর্তে তার দৃষ্টি কুহুর পেল ওষ্ঠ যুগলে। এবার বোধহয় কিছুটা ভয় লাগতে শুরু করেছে কুহুর। কি চাইছেন রনক ভাই? বুকের ভেতর থাকা হৃৎপিণ্ডটা যে কোনো সময় বেরিয়ে আসবে। চোখের মনি ঘুরিয়ে রনককে দেখে যাচ্ছিল কুহু। ধীরে ধীরে আরও অনেকটা এগিয়ে গেল রনক। ভয়ানকভাবে চোখ মুখ খিচিয়ে নিল কুহু। মুখের উপর ফু পড়তেই ফের চোখ মেলে তাকালো কুহু। ততক্ষণে রনক উঠে দাঁড়িয়েছে, হাতগুড়ি খোলায় ব্যস্ত। প্রলম্বিত শ্বাস ফেলল কুহু। উঠে বসলে কি হলো? খানিকক্ষণ আগে এগিয়ে গিয়ে কাবার থেকে জামা বের করতে করতে বলল রনক। হতাশ, আমি খুবই হতাশ। রনকের কথা শুনে ভুরু কুচকে তাকালো কুহু। দীর্ঘশ্বাস ফেলে বলল রনক।
যে মেয়ের টানা টানা হরিণীর মতো চোখ, বাঁশির মতো সরু নাক, আপেলের মতো গাল, গোলাপের পাপড়ির মতো ঠোঁট থাকে, তাকে উপন্যাসিক ভাষায় রূপবতী বলে। আফসোস এর একটাও তোমার মধ্যে বিদ্যমান নেই। চুল চেরা বিশ্লেষণ করেও সৌন্দর্যের লেশটুকু পেলাম না। আমার মতো সুদর্শন যুবকের কপালে কিনা এরকম একটা মেয়ে ছিল। রনকের কথায় কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল কুহু। এতক্ষণ তবে কুহুর রূপের গবেষণা চালাচ্ছিল লোকটা। দাঁত কিরমিরিয়ে বলল সে। যারা রাত কানা হয় তারা রাতে কিচ্ছুও দেখতে পায় না, আর আপনি তো দিন কানাও। মোটা একটা চশমা ছাড়া যার চলেই না। আমার মতো মেয়ে যে আপনাকে বিয়ে করেছে, নিজেকে সৌভাগ্যবান ভাবুন আপনি। ওয়াশরুমের দিকে যেতে যেতে বলে রনক। হ্যাঁ, খুব সৌভাগ্যবান পুরুষ আমি। রূপে কাঁচা কলা, গুণে ঢ্যাঁড়স আর জ্ঞানে মাথা মোটা পেয়েছি। যার সামনে খোলা বইয়ের মতো সবকিছু স্পষ্ট থাকলেও পড়তে জানে না, বুঝতে পারে না কিছু। হুটহাট আজব কাজ করে বসে আর রাগিয়ে তোলে। রনকের কথায় রাগ দ্বিগুণ হলো কুহুর। নিজের শিক্ষক বলে একেবারে জ্ঞানের ভাণ্ডার যেন। ফুসফুস করে দম ফেলল সে। রাতের খাবার তৈরিতে ব্যস্ত শারমিন বেগম। রিশা বার কয়েক এসেছিল মাকে সাহায্য করতে। মেয়েকে ফিরিয়ে দিয়েছেন শারমিন বেগম। খানিকক্ষণ সময় নিয়ে আবারও রিশা আসলো। কুহুর জন্য খাবার নিয়ে যেতে হবে। ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে মেয়েটার। অবশ্য কুহুর উপর খানিকটা অভিমানী হলো রিশার। পা ভেঙেছে একটাবার জানালো না পর্যন্ত। আজকে রনকের সঙ্গে দেখা হবার পরেও তো বিষয়টা জানালো না। বিষয়টা খুব কষ্টই দিল তাকে। রিশার এরকম আধিক্যতা দেখতে ভালো লাগছে না শারমিন বেগমের। মেয়েটা পড়া রেখে সেবা নিয়ে পড়েছে। কি দরকার ছিল এমন পা নিয়ে চলে আসার? এই সংসার তো শারমিন বেগম একাই কাজ করেন, সামলান। বাড়তি সময় নেই অন্যের সেবা করবার জন্য। কিছু সময়ের মধ্যে রনক আসলো। খাবারটা রিশা কতখানি গুছিয়ে নিয়েছে তদারকি করলো। পাশে নির্বাক হয়ে দাঁড়িয়ে ছেলে মেয়ের কাণ্ড দেখছেন শারমিন বেগম। হাসি মুখে মায়ের সামনে আসলো রনক। মন খারাপটুকু আসার পর থেকেই খেয়াল করছে সে। মনের মতো কিছু না পেলে সেটা ভালো লাগে না, এটাই স্বাভাবিক। মায়ের হাত দুটো ধরে বলল রনক। তুমি কি রাগ করে আছো মা? আসলে পরিস্থিতি কখন কি হয় আমরা কেউ জানি না। আমি কি কখনো ভেবেছিলাম কুহুকে বিয়ে করব? ওই পরিস্থিতিতে আমার বিবেকে যেটা সায় দিয়েছে আমি সেটাই করেছি। সঠিক ভুল ভাবার মতো সময় পাইনি, মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু তোমরা এইভাবে কষ্ট পেতে থাকলে আবার কাছে খারাপ লাগে না। আর দুদিন কুহুদের বাড়িতে আন্টির জোরাজুরির কারণে থেকেছি। ছেলের কথায় খানিকটা নরম হলেন শারমিন বেগম। সে যে রাগ এটা রনক বুঝে ফেলেছে ভেবেই লজ্জিত বোধ হলো। হাসার চেষ্টা করে স্বাভাবিক হলেন তিনি। রনকের মুখেও হাসি ফুটে উঠল। রিশা খাবার নিয়ে ততক্ষণে প্রস্থান করল। মাকে এতগুলো মিথ্যা বলার কারণেও প্রচণ্ড খারাপ লাগছে রনকের। হতে পারে কুহুকে এখন তার অপছন্দ, সময়ের সাথে সাথে পছন্দ হতেও কতক্ষণ। যে কাউকে অপছন্দের তালিকাভুক্ত করার পূর্বে একবার সুযোগ দিতে হয়। হতে পারে একসময় সেই সবচেয়ে পছন্দের হয়ে গেল। একদিন হয়তো এই কুহুকে নিয়েই মায়ের গর্ব হবে। সেদিন আর এই মিথ্যের জন্য অনুশোচনা হবে না রনকের। এগিয়ে গিয়ে ফ্রিজ থেকে বরফ বের করে নিল রনক। কুহুর পায়ে সেক দিতে হবে। দীর্ঘশ্বাস ফেলে ছেলের দিকে তাকিয়ে রইলেন শারমিন বেগম। রিশার সঙ্গে গল্পের ঝুড়ি খুলে বসেছে কুহু। কয়েকদিন পরে তাদের ভর্তির কার্যক্রম শুরু হবে জানালো রিশা। ইতিমধ্যে বই কিনে নিয়েছে সে। আচমকাই চুপ হয়ে গেল কুহু। খাওয়াই মনোযোগী হলো। রনক ভাইয়ের খপ্পরে যখন এসে পড়েছে, পড়াশোনা থেকে ইহজন্মে রেহাই মিলবে না নিশ্চিত। রিশা উঠে গিয়ে ওষুধের প্যাকেট নিয়ে আসলো। যত সম্ভব সাহায্য করলো কুহুকে। পড়া বিষয় নিয়ে আর আগ বাড়িয়ে কিছু বলল না কুহু। রনক রুমে প্রবেশ করলো। বরফের কেসটা রিশার দিকে বাড়িয়ে দিয়ে বলল, কুহুর পায়ে যেন সেক দেয়। কুহুকে আর চোখে দেখে যাচ্ছিল। খানিকক্ষণ আগে কুহুর রূপ নিয়ে কথা বলায় বেজায় রেগে আছে মেয়েটা। রনক কথা বললেও কোনো রকম উত্তর দিচ্ছে না। বাধ্য হয়ে রিশাকে ডেকেছে রনক। দুজনের কাণ্ড দেখে মিটিমিটি হাসছে রিশা। সাপে নেউলে সংসারে 365 দিনই মান অভিমান থাকবে, জানবারই কথা। কুহুর খাওয়া শেষ হতেই শুভরাত্রি জানিয়ে চলে গেল রিশা। দীর্ঘশ্বাস ফেলে কয়েক কদম হেঁটে বেলকনিতে চলে গেল রনক। মেয়েটাকে যত ব্যথা বোঝাতে চায়, উল্টো মনে ব্যথা নিয়ে বসে থাকে নির্বোধ মেয়েটা। আকাশে আজ কোনো নক্ষত্রের দেখা নেই। কালো মেঘ টুকরো ভেসে বেড়াচ্ছে। বাতাস ছড়িয়েছে জোরে। লম্বা লম্বা দম নিল রনক। বৃষ্টি আসার পূর্বের বাতাসটা মন ভালো করে দিতে ঔষধের মতো কাজ করে। বেশিক্ষণ প্রকৃতির সঙ্গে সন্ধি করতে পারল না রনক। তার আগেই ঘর থেকে মায়ের ডাক আসলো। খাওয়ার জন্য ডাকতে এসেছেন। রনক রুমে আসতেই দেখে বিছানায় কুহুর পাশে বসে আছেন শারমিন বেগম। পায়ের খোঁজ নিতে এসেছেন তিনি। ব্যাপারটা খুব ভালো লাগলো রনকের। মাথা নিচু করে কথার জবাব দিচ্ছিল কুহু। ছেলে আসতেই তাকে নিয়ে বেরিয়ে গেলেন শারমিন বেগম। দৃষ্টি তুলে তাকিয়ে রইল কুহু। এ বাড়িতে কেউই তাকে পছন্দ করে না। রনক ভাইয়ের চাওয়ার মাঝেও হয়তো রূপসী কোনো রমণী ছিল।
কুহু যে দেখতে খারাপ এমনটা নয়, অন্যের চোখেও তো তাকে ভালো লাগতে হবে। রনকের বলা কথাগুলো তীরের মতো বুকে বেঁধেছে। এই লোকটা একটুখানি অপমান করলে, কটু কথা বললে এত কেন কষ্ট হয় বুঝে আসে না কুহুর। বারংবার ভাবে এড়িয়ে যাবে, বেহা এমন ঠিক ওসব কথা গায়ে মেখে নিয়ে কষ্ট পায়, অথচ এসবের কোনো মূল্যই নেই রনক ভাইয়ের কাছে। কথাগুলো ভাবতেই চোখে জল ভিজে উঠল। কুহু ছাড়া সকলেই খাবার টেবিলে উপস্থিত আছে। খাবার মাঝে রাশেদ জামাল জানালেন তার 1 বছর আর চাকরির মেয়াদ আছে, এরপরেই অবসরপ্রাপ্ত হবেন তিনি। এর আগে রিশার বিয়ের একটা বন্দোবস্ত করতে চান তিনি। বাবার কথা শুনে খাবার মুখে তুলতে গিয়ে থমকে গেল রিশা। সবে ব্যথা বলার প্রচেষ্টায় আছে সে। এখন বিয়ে করা তার পক্ষে কখনোই সম্ভব নয়। শুধু ঘুমানোর সময়টুকু বাদ দিয়ে বাকি সারাক্ষণই মাথায় ঘুরে আশফিকের চিন্তা। বাবার সঙ্গে সহমত পোষণ করল রনক, তবে তার একটা শর্ত, যেখানে রিশার বিয়ে হোক তারা যেন ওকে পড়ায়। ছেলে বলার আগে এই বিষয়টা ভেবে রেখেছেন রাশেদ জামাল। চাকরি রানিং অবস্থায় মেয়ে বিয়ে দিলে ভালো ঘরেই দিতে পারবে না। তবে কথাগুলোতে সন্তুষ্ট হতে পারলেন না শারমিন বেগম। কাঠ গলায় বললেন তিনি, কুহু যদি এতিম আর মধ্যবিত্ত ঘরের মেয়ে হয়, এতে ভালো জায়গায় বিয়ে হতে পারে। তাহলে তোমার অবসর প্রাপ্ত হওয়ার কারণে আমার রিশার কপাল পুড়বে না, অযথা দুশ্চিন্তা করো না। মায়ের কথা শুনে খাবার খেতে গিয়ে থমকে গেল রনক। কেন জানি কথাটা ভালো লাগলো না তার। কুহু এখানে থাকলে খুবই কষ্ট পেত। এতক্ষণ যাবৎ তৃষার মস্তিষ্কে জুড়ে ভাবনা ছিল, অন্য এক জগতে চলে গিয়েছিল সে। কারো কথাই তার কর্ণকুহর অবধি পৌঁছায়নি। অর্ধাংশ খাবার রেখে উঠে দাঁড়ালো সে। এই মুহূর্তে বিয়ে করবে না জানিয়ে কোনো রকম চলে গেল। বাকি খাবার আর শেষ করতে পারল না রনক, সেও চলে গেল। একরাশ বিরক্তি নিয়ে বসে রইলেন শারমিন বেগম। ছেলে মেয়েদের উপর রাগ হলেন। তোরা যদি খাবি না তাহলে কষ্ট করে এত রান্না করে কি প্রয়োজন ছিল? খাটের এক কোনায় গুটিসুটি হয়ে শুয়ে আছে কুহু, হাতে মোবাইল, মনোযোগ দিয়ে কিছু করছে। এক পলক তাকিয়ে থেকে ডায়েরি নিয়ে বেলকনিতে চলে আসলো রনক। ইতিমধ্যে ইলশেগুড়ি বৃষ্টি শুরু হয়েছে। রাতের আকাশ ঝাপসা লাগছে কেমন। ডায়েরি খুলে বেতের চেয়ারে বসলো সে। বাতাসে আপনি আপনি পৃষ্ঠা উল্টে যাচ্ছে। তপ্ত শ্বাস ফেলে লিখতে বসলো রনক। কারো সরলতা আর বোকামো যে প্রেমে পড়ার কারণ হতে পারে সেটা জানা ছিল না। আমি বোধহয় পৃথিবীর একমাত্র আশ্চর্য প্রেমিক পুরুষ যে এমন অসঙ্গত কারণগুলোতে ভালোবাসার সংজ্ঞা হিসেবে মেনেছি। লেখার মাঝে রুমে কিছু পড়ার শব্দ হলো। দ্রুত ডায়েরি রেখে রুমে ছুটল রনক। কুহু মেঝেতে বসে আছে, এলবো সাপোর্ট স্টিক পড়ে আছে পাশে। তার মানে মেয়েটা আবারও পড়ে গেছে। চল শক্ত করে এগিয়ে এসে চিলের মতো ছো মেরে কুহুকে শূন্য তুলে নিল রনক। ব্যথার অভিব্যক্তি ছড়িয়ে আছে কুহুর মুখবয়বে। খাটে এসে কুহুকে নামিয়ে দিল রনক। চোখ তুলে তাকাবার সাহস করল না কুহু। বেশ যত্ন নিয়ে পাটা দেখল রনক। চিন্তার ছাপ তার চোখে মুখে পরক্ষণে কুহুর দিকে তাকিয়ে শুধালো। ব্যথা করছে? কেন নামতে গেলে? আমাকে ডাকবে না? সেগুলো এনে দিন, আমি ভোর সময় যাব। কুহুর কথায় মাথায় ভয়ানক রাগ চেপে গেল রনকের। দুহাতে কুহুর বাহু চেপে ধরে শুয়ে দিল বালিশে। চোখে স্পষ্ট ক্রোধ। কুহু হকচকিয়ে উঠল। রনকের মুখের দিকে তাকাতেই কেমন আড়ষ্ট হয়ে গেল। চল শক্ত করেই বলল রনক। কি এমন অন্যায় করে ফেলেছি আমি যার জন্য এরকম শাস্তি নির্ধারণ করলে? একটা মানুষ এতটা নির্বোধ হয় কি করে? কোনটাতে নিজের ভালো আর কোনটাতে মন্দ সেটাই পার্থক্য করতে জানে না, উল্টো নিজের ক্ষতির দিকে নিয়ে যায়। পাল্টা রাগ নিয়ে বলল কুহু। সরুন, আমারটা আমি বুঝে নিব। পুরো কথা শেষ করতে পারল না কুহু। সামনে থাকা পুরুষটি তার অধরষ্ট দখল করে নিল। ভয়ানক চমকে উঠল কুহু। এমন কিছুর জন্য তার মস্তিষ্ক যেন প্রস্তুত ছিল না। রনকের ফোঁপানো ভারী নিঃশ্বাসের শব্দ কান ভার করছে কুহুর। পূর্ণ দৃষ্টিতে তাকাতেই দুজনের চোখাচোখি হয়ে গেল। আচমকা ঠোঁটে দন্তাঘাত পেতে ভুরুকুঞ্চিত হয়ে গেল কুহুর। হঠাৎ বাইরে বজ্রপাতের শব্দ হলো। চোখ মুখ খিচিয়ে রনকের টি শার্ট খামচে ধরল কুহু। অস্বস্তি যেন আচমকা কেটে গেল। স্বাভাবিক মনে হলো সবকিছু। তবে রনক ভাই যে ভয়ানক রেগে আছে এটুকু কুহুর মস্তিষ্ক বুঝতে পারল। শক্ত হাতে কুহুর বাহু ধরে রাখা হাত ছেড়ে দিল রনক। দৃষ্টি দেখালো করুণ। ঘন ঘন দম ফেলে উঠে দাঁড়ালো সে। স্টিকগুলো কুহুর সামনে রেখে চলে গেল ব্যালকনিতে। একবারের জন্য ফিরে তাকালো না বোকা মেয়েটার দিকে। এমনটা বোধহয় আশা করেনি কুহু। আচমকা তার বক্ষস্থলে কষ্ট হলো। মন বলছিল শাসিয়ে কিছু বলবে রনক ভাই, তারপর নিজেও আশ্রম অবধি নিয়ে যাবে। খানিকক্ষণ আগের ঘটনাটা হলের মতো মস্তিষ্কে বেঁধে আছে। কেন জানি রাগ হতে পারল না কুহু। তার বিবেক কোথাও একটা বলছে অন্যায় করেছে সে।
রনক ভাই সব মেনে নিলে কুহুও মানিয়ে নিয়ে সংসার করা উচিত নয়। শত প্রশ্ন মাথায় নিয়ে ওয়াশরুমে চলে গেল কুহু। তীব্র বর্ষণ নেমেছে, মাঝে থেমে থেমে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আলোর ঝলকানি তুলে আলোকিত করছে গোটা শহর। ঝপঝপ বৃষ্টির শব্দে মুখরিত চারিপাশ। রনক দাঁড়িয়ে আছে খোলা বারান্দার কার্নিশ ঘেঁষে। বৃষ্টির ছাট চশমা ঘোলাটে করে দিচ্ছে তার। আকাশি রঙার টি শার্ট ভিজিয়ে দিয়েছে বক্ষস্থলের বাপাস। ডান হাত চুলের মাঝে হাত চালিয়ে নিয়ে লম্বা দম নিল সে। খানিকক্ষণ আগে অতিরিক্ত রাগ সামাল দিতে পারেনি, ফলস্বরূপ ওই রকম ভয়ানক আচরণ করে ফেলেছে কুহুর সঙ্গে। মেয়েটা কি রনকের কি আর একটুখানিও বুঝতে পারে না? এর পেছনের কারণটুকু হদিস করতে পারে না। হয়তো বোঝে সবই, তবে কি ধরে নেবে রনককেই চায় না সে? মনে হচ্ছে এত কৌশল খাটিয়ে বিয়ে করাটা বৃথাই হলো। যার মনে সারা জীবনে অনুভূতির জন্ম দিতে পারবে না, তাকে এত বুঝিয়ে কি হবে? ঘুমের ভাবধারা মানুষকে তো আর জাগ্রত করা সম্ভব নয়। একতরফা নিজের মতো ভালোবেসে কুহুকে আপন করে নেওয়াটা চরম বোকামি হয়েছে রনকের। অপছন্দের মানুষের কাছ থেকে ভালোবাসার সংকেত আসলেও কিছু যায় আসে না আমাদের, হয়তো সেটা পরোয়াই করি না আমরা। কুহুর জীবনেও রনক ঠিক এমন অপছন্দ আর ফেল নাই। তীব্র কষ্ট থেকে রাগ হলো রনকের। ধরে বেঁধে কাউকে ভালোবাসার জন্য জোর করা সম্ভব নয়, আর কুহুর সামনে নিজেকে খোলা বইয়ের মতো মেলে ধরবে না রনক। টেবিলে পড়ে থাকা ডায়েরিটা ভিজে চুপচাপ হয়ে আছে। কিছুক্ষণ আগের লেখাগুলো জলের স্পর্শ পেতেই কালি ছড়িয়ে দিয়েছে, মুছে গেছে প্রতিটি অক্ষর। তপ্ত শ্বাস ফেলে ডায়েরিটা হাতে তুলে নিল রনক। কুহুকে নিয়ে তার পূর্বের সমস্ত অনুভূতি লেখার পাতাগুলো এক এক করে ছিঁড়ে ফেলল। কুহু যদি কখনো তাকে বোঝে, ভালোবাসে, তবে সেদিন নতুন করে লিখবে সব। সকাল হয়েছে বেশ অনেকক্ষণ আগে। জানালা ছুঁয়েছে পেলব কমলা রোদ। সারা রাত বৃষ্টি হওয়ার ফলে প্রকৃতি একদম স্নিগ্ধ স্বচ্ছ, রোদটাও যথেষ্ট মোলায়েম। জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে রিশা। সারা রাত বৃষ্টি দেখে কাটিয়েছে সে। ছোটোখাটো একটা ঝড় তার মনের উপর দিয়েও বয়ে গেছে। অতিরিক্ত মন খারাপের সময় তুমুল বর্ষণ হলে ভেতরটা যেন আরও গুমোট হয়ে যায়। হাঁসফাঁস লাগে কেমন। বৃষ্টির শব্দ ভয়ানক সুর তোলে কানে। ভোরে ইলশেগুড়ি বৃষ্টি পড়ার সময় বোধহয় খানিক চোখ লেগেছিল রিশার। ঘণ্টাখানেকের মাঝে আবারও ঘুম ছুটেছে। জীবন কেমন ছন্দ হারাচ্ছে। নিজের প্রতি বিরক্ত হচ্ছে রিশা। আশফিক তো তার সঙ্গে কোনো রকম চিট করেনি, আর না তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল। তবে এতটা কেন উন্মাদ হয়ে আছে রিশা? অপরিচিতা মেয়েটাকে কোনোভাবেই আশফিকের সঙ্গে মানতে পারছে না মন। সে তো আশফিককে এই মেয়েটার আগে ভালোবেসেছিল, তবে নিয়তি এত নিষ্ঠুর হলো কি করে তার সঙ্গে? এটাই মানতে পারছে না রিশা। এত গভীরভাবে কি ভাবছিস রিশু? কুহুর কথায় ঘোর কাটল রিশার। তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো সে। স্ত্রীকে ভর দিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে কুহু। বিচলিত হয়ে এগিয়ে গেল রিশা। আশেপাশে ভাইকে না দেখে বেশ অবাকই হলো। কিছু একটা বুঝতে পেরে বলল কুহু, রনক ভাই চলে গেছে ভার্সিটিতে। তাহলে তুই আমাকে ডাকতি, একা চলে এলি কেন? মৃদু হেসে রিশার খাটে গিয়ে বসলো কুহু। পাশে বসলো রিশা। কুহুর মুখবায়ব জুড়ে এক অন্যরকম দুশ্চিন্তা। রিশা বোধহয় আন্দাজ করতে পেরেছে আবারও কি দুজনের মাঝে ঝগড়া বাঁধল কিনা কে জানে। জানালা গলিয়ে বাইরে দৃষ্টি ফেলে হতাশ্বরে বলল কুহু, রনক ভাইকে বিয়ে করাটা বোধহয় ঠিক হয়নি রিশা। আমাদের মধ্যে হয়তো কোনো বোঝাপড়া হবে না। আমি রনক ভাইকে বুঝতে পারি না। হয়তো দায়িত্বের কারণে আমাকে দিনের পর দিন সহ্য করছেন তিনি। তুই ভাইয়াকে ভালোবাসিস? রিশার হঠাৎ করে প্রশ্নে থমকে গেল কুহু। ভাবনায় পড়ল কিয়ৎক্ষণ। এই প্রশ্নের উত্তর তার কাছে নেই। গভীর মনোযোগ নিয়ে কুহুকে দেখে বলল রিশা, আমাদের সঙ্গে যখন যা ঘটে তার পরিপ্রেক্ষিতে সবকিছু ভাবি আমরা। হয়তো কারণ ভিন্নও হতে পারে কুহু। তুই যদি ভাইয়াকে বুঝতে চেষ্টা করিস তাহলে দেখবি তোর সামনে সব জলের মতো পরিষ্কার। তোদের বিয়ে হয়ে গেছে, এখন মূল উদ্দেশ্য তোরা হ্যাপিলি সংসার করবি। দুজন দুজনকে বোঝার চেষ্টা করলে ভালোবাসা জন্মাতে বেশি সময় লাগে না। অহেতুক মন থেকে সব সন্দেহ দোনমনোভাব ছেড়ে ফেল। জীবনে যখন সত্যিকার অর্থে ভালোবাসা ধরা দেয় তখন সম্পূর্ণ জীবনটাই পাল্টে যায়। আমি তো দেখছি ভাইয়া খুব সুন্দরভাবে মানিয়ে নিতে চাচ্ছে তোকে। অখুশি তো দেখছি না। তাহলে তুই মাথা ভর্তি এসব ফালতু চিন্তা ঠেসে রেখেছিস কেন? চুপচাপ রিশার কথা শুনছে কুহু। সত্যি রনক ভাইকে কোনো রকম বাজে আচরণ সে করতে দেখেনি। তাহলে মনে হাবিজাবি চিন্তা কেন আসে? তপ্ত শ্বাস ফেলে কুহুর চিন্তিত মুখে তাকিয়ে রইল রিশা। ভাইয়ের জন্য সত্যি আফসোস হচ্ছে তার। কুহু এখনও ভালোবাসাটা উপলব্ধি করেনি, তাই হয়তো রনকের অনুভূতি বুঝতে পারছে না। আগের আচরণগুলোই মনে ধরে বসে আছে। রিশার পক্ষে সম্ভব হলে এক্ষুনি জানিয়ে দিত রনক কুহুকে ঠিক কতখানি ভালোবাসে। এখন তো রিশারও মনে হচ্ছে আগে অনুভূতিটুকু উপলব্ধি করুক কুহু। সহজে পাওয়া কিছুর মূল্য মানুষ দিতে জানে না।
তুই অহেতুক মন খারাপ করছিস। ভাইয়ের জীবনে তুই ছাড়া কোনো মেয়ে ছিল না কুহু, প্রথম তুই। তাহলে তোকে অপছন্দ অবহেলা করার তো কোনো কারণ দেখছি না আমি। বরং তুই মনে মনে আমার ভাইয়াকে চাচ্ছিস না সেটা বল। না না, এমন কিছু নয়। আমার কখনো মনে হয় রৌনক ভাই আমায় পছন্দ করে, আবার আবার কখনো মনে হয় আমাকে সবচেয়ে অপছন্দ করে। তাই এই বিষয়টা তোর সঙ্গে শেয়ার করতে এসেছি আমি। কপাল চাপড়ে বলল রিশা। আমি বলছি মন থেকে সব সংশয় ঝেড়ে ফেল। ভালো করে বুঝতে চেষ্টা কর ভাইয়া কি চাই। তোর সঙ্গে সব সময় খ্যাপানো আচরণ করতে বলে কি এখনো করবে নাকি? এখন তো তুই তার ওয়াইফ, নিজেও খেয়াল করলে পরিবর্তন লক্ষ্য করতে পারবি। সেটা তো এমনি এমনি না। তাহলে তুই কি বলতে চাইছিস? রৌনক ভাই ভালোবাসে আমায়? তীর্যক দৃষ্টি কুহুর থতমতো খেলো রিশা। এই যা গড়গড় করতে করতে পেটের সব কথা উগড়ে দিচ্ছে। আমতা আমতা করে কোনো মতে বলল, ভাইয়ার মনের কথা আমি কি করে বলবো? তুই আসলে একটা মাথা মোটা। মনের ভেতর লুকায়িত কথা তো তোকে হদিস করতে হবে, তাই না? আচ্ছা তুই আরেকটা কথা ভাব, ভাইয়া যদি তোকে এতই অপছন্দ করতো তাহলে কি বিয়ে করতো? তোর সম্মানের কথা ভাবতো? ডালমে কুচ কালা হে, তোকে এখন কাটা দিয়ে কাটা তুলতে হবে। লেগে পড় ভালোবাসা নামক মিশনে। রিশার কথায় থমকে বসে আছে কুহু। আদতে সে এভাবেই ভাবেনি রৌনক ভাই তাকে ভালোবাসতে পারে, এমন কিছু অবাস্তব, অকল্পনীয় তার কাছে। এখন মনে হচ্ছে সত্যি মিশনে নামতে হবে তাকে। কুহুর মুখ দেখে বোঝা যাচ্ছে অনুপ্রেরণা কাজে দিয়েছে। গোপনে দীর্ঘশ্বাস ফেলল রিশা। ভাইয়ের দুঃখ ঘুচলেই হলো এবার। কুহু প্রথমে গায়ে গুই করলেই রৌনকের ইচ্ছেতে শেষমেশ দ্বিতীয় বর্ষে ভর্তি হতে রাজি হয়েছে। রিশা ভীষণ খুশি। শারমিন বেগম বাদে কম বেশি সবারই মত ছিল কুহুর পড়াশোনা চালিয়ে যাওয়ার ব্যাপারে, বিশেষ করে রৌনকের এক হাত ইচ্ছে। কুহু ছিল শারমিন বেগমের পক্ষে। এই মাথা নিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়া চিন্তা করা বিলাসিতা ছাড়া কিছুই নয়। কোন কুলক্ষণে যে টিচার বিয়ে করেছিল, পড়াশোনা বুঝি আর পিছুই ছাড়ল না। আজকে থেকেই কুহুদের ক্লাস শুরু। ঘড়িতে সকাল 8টা। খাবার টেবিলে বসে আছে সবাই। খানিকক্ষণের মাঝে রিশা উপস্থিত হলো, কাঁধে ব্যাগ নিয়ে। রৌনকের পাশে বসে বিরস মুখে খাবার গিলছে কুহু। সেদিনের পর থেকে কথা বলা একেবারে কমিয়ে দিয়েছেন রৌনক ভাই, যার কারণে হুটহাট কিছু বলতেও পারে না কুহু। 10টা কথা বললে একটা জবাব আসে না ঠিকঠাক। মনে হচ্ছে মিশন ফেলই হবে সে। খাওয়া শেষ হতেই তাড়া দিল রৌনক। রিশার তখনও কিছুটা খাবার বাকি। সিএনজি ডাকতে একাই বেরিয়ে গেল রৌনক। কিছুক্ষণ পর রিশাকে নিয়ে বেরিয়ে আসলো কুহু। হাঁটতে হাঁটতে মনমারা কুহুর দিকে তাকিয়ে প্রশ্ন করল রিশা, কি রে, আনন্দ হচ্ছে না তোর? আজকে প্রথম ক্লাস। চোখ মুখ কুচকে বলল কুহু। ধুর, তোর ভাইকে বিয়ে করা আসলেই উচিত হয়নি। জোর করে পড়াশোনা আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। সারাক্ষণ কথা বললেও শোনে না, বধিরের মতো বসে থাকে। বিয়ে হয়েছে কোথায় সংসার করব, ঘরভর্তি বাচ্চা কাচ্চা পালন করব, তা নয় বই খাতা নিয়ে ছুটছি। কুহুর শেষের কথাটা বোধহয় রৌনকের কানে গিয়েছে স্পষ্ট। অবাক হয়ে কিছু পলক তাকিয়ে রইল সে, কোনো উত্তর দিল না। চুপচাপ গাড়িতে উঠে বসলো। রিশা ঠোঁট টিপে হাসলো। গাড়িতে উঠে বসতেই কুহুর কানে ফিসফিস করে বলল, আরো বেশি করে ঝগড়া কর। তুই যদি ভাইকে ভালোবাসতি তাহলে তোর এসব স্বপ্ন কবেই পূরণ হয়ে যেত, আর আমি ডজনখানেক বাচ্চা কাচ্চার ফুপি হতে পারতাম। শেষের কথাটা আফসোসের স্বরে কিছুটা জোরেই বলে ফেলল রিশা। সামনে বসা রৌনক হঠাৎ কেসে উঠল। মুখটা বাংলার পাঁচের মতো করে ফিসফিস করে উত্তর দিল কুহু, তোর রকচটা কলহ প্রিয় ভাইকে বিয়ে করেছি। জীবনে মা ডাক শুনতে পারবো কিনা সেই চিন্তাই আছি। পড়াশোনা করিয়ে মেরে ফেলবে আমার এই লোকটা। বহু কষ্টে হাসি দমিয়ে রাখলো রিশা। কুহু যেন সিরিয়াস হয়ে গেছে একটু বেশি। সিএনজি ভার্সিটির সামনে আসতেই ভাড়া মিটিয়ে চলে গেল রৌনক। রিশা নেমে দাঁড়ালো। কুহু হতবুদ্ধি হয়ে তাকিয়ে আছে। রৌনক ভাইয়ের অবজ্ঞা ঠিক হজম হলো না তার। কেমন নির্দয়ের মতো ফেলে চলে গেল। চোখ মুখ শক্ত করে নেমে দাঁড়ালো কুহু। সম্মুখে দৃষ্টি পড়তেই তার চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেল। যুবতী বয়সের এক মেয়ে গাঢ় নীল রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছে রৌনকের হাত ধরে। ফর্সা পাতলা গড়নের শরীর, মুখে সাজ বলতে ভালোই আছে। নোটশাড়ের ঠোঁটে চওড়া হাসি, ঈষৎ হাসি রৌনকের ঠোঁটেও। এই মেয়েটা কে ঠিক চিনতে পারল না কুহু। রিশাও হতভম্ব হয়ে তাকিয়ে আছে। পরক্ষণে পাশ থেকে একটা স্টুডেন্টকে ডেকে জিজ্ঞেস করতেই বলল, ভার্সিটির নতুন ম্যাম শাহিনুর মাহি, প্রথম বর্ষে থিওরি বিষয়ে ক্লাস নেন তিনি, ব্যষ্টিক অর্থনীতি। ছেলেটা যাবার পূর্বে হেসে কিছুটা রসিয়ে বলল, রৌনক স্যারের সাথে সম্পর্ক ভালোই। আমরা তো তাদের নাম দিয়েছি রোমিও জুলিয়েট। দারুণ মানিয়েছেও তাদের। পাশ থেকে একটা মেয়ে হ্যাসকা টানে সরিয়ে নিল ছেলেটাকে। কড়া গলায় বলল, রিশা রৌনক স্যারের বোন হয়। নিমেষে ছেলেটার মুখ চুপসে গেল, আর মুখভেব জুড়ে নামলো ভয়ের আধার। কুহু তেলে বেগুনে জ্বলে উঠল। দাচ্ছি বিয়ে বলল রিশাকে,
কি বলেছিলি তুই? ভালোবাসার মিশনে নামতে? এদিকে তোর সুশীল ভাই পরকিয়া করে বেড়াচ্ছে, ইউনিভার্সিটির সবাই নাকি জানেও এটা। কত বড় সাহস দেখেছিস? ঘরে বউ রেখে বাইরে কি সব করে বেড়াচ্ছে সে। তোর ভাইয়ের একদিন কি আমার যতদিন লাগে। কথা বলার সময় অতিরিক্ত রাগে কুহুর গলা কাঁপছিল। শাহিনুর মাহি হাসি মুখে দাঁড়িয়ে রনকের সাথে সেলফি তুলছে। আচমকা রিশার হতবাক মস্তিষ্কের ঠাউর হলো আজ রনকের জন্মদিন। ভয়ানক রাগ নিয়ে রনকের দিকে হেঁটে গেল কুহু। রিশা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। শাহিনুর মাহির ঋণে গলায় প্রশ্ন করল রনককে বিয়ে কবে করছে সে। আচমকা চলন্ত পা দুটো থেমে গেল কুহুর। আর চোখ কুহুকে খেয়াল করছিল রনক। ভীষণ অস্বস্তি লাগছে রনকের কাছে। শাহিনুর মাহি ম্যাম খুব গায়ে পড়া স্বভাবে, এই কারণে কলেজে কানাঘুষা কম হচ্ছে না। সদ্য নিয়োগ দিয়েছেন তিনি, সেভাবে কিছু বলাও যায় না। রুদ্ধশ্বাসে রনকের উত্তর শোনার অপেক্ষায় কুহু। প্যান্টের পকেটে এক হাত পুরে নিয়ে জবাব দিল রনক। যেদিন উপযুক্ত সময় হবে সেদিন শুভ কাজটা সেরে ফেলব। পাশ থেকে শিক্ষার্থীরা হৈ হৈ করে উঠল। কয়েকজন ছাত্রের হাতে কেক,